আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। 155 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক ও তার ছেলে, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রী এবং সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 6টি মামলা দায়ের করেছে দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এসব মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদক পরিচালক। মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বিরুদ্ধে 61 কোটি 56 লাখ টাকা এবং তার ছেলের বিরুদ্ধে 11 কোটি 84 লাখ টাকা আয় জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে আনা হয়েছে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। আর সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে 2 মামলায় 72 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের সাবেক 6 সংসদ সদস্য ও তাদের পরিবারের বিরুদ্ধে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। গত সালে তাদের অপরাধলব্ধ অবৈধ অর্থ স্থানান্তর, হস্তান্তর, রূপান্তরের মাধ্যমে ছদ্মাপহরণকৃত মানি লন্ডারিং করে তারা উভয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4-2 এবং 4-3 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। জুলাই আগস্টে ইন্টারনেট সেবা বন্ধ করে গণহত্যার ঘটনা গোপন করায় সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন আদালত। এদিকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। সেলিম মালিকের রিপোর্টে থাকছে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে একাধিকবার দেশব্যাপী মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড ইন্টারনেট শাটডাউন হয়। এতে জনজীবন বিপর্যস্ত হয়। এ নিয়ে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক গণমাধ্যমের সামনে মিথ্যাচার করেন। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে অধিকতর তদন্তে জেলে আটক পলককে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন এবং এইভাবে একটা বাংলাদেশের মধ্যে সংগঠিত এত বড় একটা অপরাধ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধকে গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। গণঅভ্যুত্থানে ছাত্র পুলিশের সংঘর্ষে রণাঙ্গনে পরিণত হয় যাত্রাবাড়ী এলাকা। নিহত হয় বহু মাদ্রাসার ছাত্র। এই ঘটনায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। কিভাবে, কার নির্দেশে, কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগঠন করেছেন, কে এটা নির্দেশদাতা ছিল, কারা কারা সম্পৃক্ত ছিল, এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য গোলাবারুদ কোথা থেকে এসেছে, কত রাউন্ড গুলি তারা ব্যবহার করেছে। এদিকে সম্পদের তথ্য গোপন করার মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। আর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বিজিবির বরখাস্তকৃত সিপাহী শাহিনকে গুমের ঘটনায় ব্রিগেডিয়ার জেনারেল সাজিদুর রহমান ও লেফটেন্যান্ট কর্নেল শফিকুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। সাজিদুর রহমান উনি আমাকে আমার ইউনিট এসে ফার্স্ট প্রশ্ন করে, তুমি আইএস সদস্য? আমি বলছি স্যার হোয়াট ইজ আইএস সদস্য? আইএস সদস্য কি স্যার? আমি তো আইএস সম্পর্কে কিছুই জানি না স্যার, আমি একজন সৈনিক। সেলিম মালিক, আরটিভি, ঢাকা। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগী পরিবার ও দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। র্যাবের আয়নাঘর ছিল বলেও স্বীকার করেন তিনি। র্যাব বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেন ডিজি। সকালে কারণবাজারে র্যাব মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময়ে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক। সাদিয়া কানেজের রিপোর্টে থাকছে বিস্তারিত। মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। এমন আলোচনার মাঝেই সংবাদ সম্মেলনে আসেন সংস্থার মহাপরিচালক AKM শহীদুর রহমান। এক ধরনের বিদ্রোহের মনোভাব পোষণ করে গুম খুনের অভিযোগ স্বীকার করে সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র্যাবের দায়মুক্তি সম্ভব বলে মনে করেন মহাপরিচালক। অনুসন্ধানের মাধ্যমে
প্রকৃত সত্য বের হয়ে আসবে এবং এর প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থাগুলি গ্রহণ করা হবে। আর র্যাব বিলুপ্তির বিষয়ে আমি র্যাবে কর্মরত আছি। আমরা যতদিন দায়িত্বে পালন করব, র্যাবের আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আমরা থাকব। র্যাবের শতাধিক আয়নাঘর থাকার কথাও স্বীকার করেন শহীদুর রহমান। তিনি বলেন, র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। এ পর্যন্ত 58 কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। আপনার গুমের বিষয়, খুনের বিষয়, আয়নাঘর বিষয়, এটা গুম খুন কমিশন এটা তদন্ত করতেছেন। আমরা তাদেরকে সার্বিকভাবে সেই তদন্তে সহায়তা করছি। 5 আগস্টের পর বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে র্যাবের 16 সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। আমরা এই পর্যন্ত ভিডিও ফুটেজ দেখে আপনার একজনকে আপনারা দেখেছেন যে 2 হাতে 2টা পিস্তল নিয়ে যে গুলি করতেছিল পাবনায়, তাকে গ্রেপ্তার করেছি। যাত্রাবাড়ি এলাকায় লিটন নামে একজন ছিলেন, তাকেও আমরা গ্রেপ্তার করেছি। আরও যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছি। দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় র্যাব কাজ করছে বলে জানান মহাপরিচালক। সেই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। যারা অন্যায়ভাবে হামলা মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী। বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অন্যায়ভাবে হামলা মামলা দেয়া পুলিশের কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, নতুন বছর উদযাপনে ঢাকায় এখনও কোনো নিরাপত্তার ঘাটতি নেই। এ সময় জুলাই আগস্টে পুলিশ কর্মকাণ্ডের জন্য ক্ষমাও চান তিনি। পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন তিনি। কে কেন্দ্র করে নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং কোনো আশঙ্কা নেই বলে আমি মনে করি। কেন ওনারা হামলা গাম্বা দুর্ব্যবহার এই মানুষের সাথে বা আপনাদের সাথে বা কারোর সাথেই কেন করবেন? হেলমেট বাহিনীর যুগের অবসান ঘটেছে। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকেই ভারত সমর্থন করে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই কথা বলেন। এছাড়াও বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেবল একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় বলেও জানিয়েছেন বিক্রম মিশ্রি। বাংলাদেশ ও ভারত দুই দেশই সম্পর্ক স্বাভাবিক চায় বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, কোনো দলের সঙ্গে নয়, সম্পর্ক হবে দুই দেশের জনগণের সঙ্গে। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে রিজওয়ানা হাসান আরও বলেন, ভারতের অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে দেশটি বাধা দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়াও দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময়ের চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ফেরত দেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। সব মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান সবাইকে বিজয় ফলপ্রসূ করতে এবং নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান। এদিকে প্রতিবেশী কোনো দেশ যদি বাংলাদেশ দখলের পরিকল্পনা করে তবে তারা বোকার স্বর্গে বাস করছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সাদিয়া কানেজের রিপোর্টে বিস্তারিত।
লন্ডন সফর শেষে বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি জানান, সব মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। বাংলাদেশ ভারতের সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে বলে আশা করেন বিএনপি মহাসচিব। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে, এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে। পতিত সরকারের পৃষ্ঠপোষক ভারত ও তাদের গণমাধ্যমের মিথ্যাচারের প্রতিবাদে আলোচনা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। দেশ ধ্বংসের কারিগর শেখ হাসিনাকে আশ্রয় দেয়ায় ভারত সরকারের সমালোচনা করেন হাফিজউদ্দিন। প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে, কারণ তারা এই যে দাদাগিরি করে প্রতিবেশীকে দাবিয়ে রাখতে চায়, এটি একবিংশ শতাব্দী মানুষ তো গ্রহণ করবে না। বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে। অপর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে। এই দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। বছরে 16,000 কোটি ডলার বিদেশে পাচার করেছে। চুরি করা তো অন্যায়, কিন্তু এরা সেই অন্যায়ের পাশাপাশি এই টাকা বাইরে পাঠানোর অন্যায়ও করেছে। ভারত সরকার যদি মনে করে তাদের কথা মতো দেশ চলবে, তবে তাদের এমন চিন্তা অমূলক বলে মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। যাত্রাবাড়িতে শহীদ পরিবারের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো সরকারের সমালোচনা করবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সমালোচনা করা মানেই সরকারকে ব্যর্থ করা নয় বলেও মন্তব্য করেন রিজভী। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। জাতীয় ঐক্যের কৌশল ও ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রাজধানীর পল্টনে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা কাদের মোল্লা সাইদি সহ জামায়াতের নেতাকর্মীদের অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে, তাদের বিচারে মিথ্যা আশ্রয়ের প্রয়োজন নেই, সঠিক পথে তাদেরকেও ফাঁসি দেওয়া হবে। এদিকে বাংলাদেশের বর্তমান অবস্থা, বিচার ব্যবস্থা, ভবিষ্যতের উন্নয়ন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে জাতিসংঘের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে জামায়াতের একটি প্রতিনিধি দল। দুপুরে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আগামী নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভায় চলমান ট্রাইব্যুনালের বিচার যাতে আন্তর্জাতিক মানের হয় সে ব্যাপারেও জাতিসংঘ প্রতিনিধিদের অবগত করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। আজকে কাদের মোল্লা, মাওলানা নিজামী সাইদি, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলীদেরকে একইভাবে যে জুলুম করে হত্যা করা হয়েছে, এরাও তো পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রামী ছিল। আমরা ধিক্কার জানাই এই পৈশাচিক বিচার ব্যবস্থার বিরুদ্ধে। বর্তমান যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, খুনের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে, তার সঙ্গী সাথী অপরাধী যারা হাজার হাজার ছাত্র জনতার জীবন কেড়ে নিয়েছে তাদের বিচার হবে। সেই বিচার করতে কোনো মিথ্যা সাক্ষী লাগবে না, অন্যায় করা লাগবে না। যে ডেলিগেশন আজকে এখানে আসছেন, জাতিসংঘের প্রতিনিধি, UN-এর প্রতিনিধির সাথে বিচার হচ্ছে, সেই বিচার ব্যবস্থা আগামী দিনের বাংলাদেশের উন্নয়ন, ডেমোক্রেসি এবং একটি ফেয়ার নির্বাচন, এসব বিষয়ে মত বিনিময় করতে এসেছিলেন এবং আমাদের সাথে এই সকল বিষয়ে কথা হয়েছে। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর শুনানি আগের নির্ধারিত তারিখ অর্থাৎ 2রা জানুয়ারিতেই ঠিক করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন এগিয়ে আনতে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ। একই আদালতে একই আবেদন গতকালও করেছিলেন অ্যাডভোকেট রবীন্দ্র ঘোষ। দুদিন আবেদন খারিজ করে দেন আদালত। প্রথমবার আদালতে কোনো প্রকার ওকালতনামা ছাড়াই আবেদন করেছিলেন রবীন্দ্র ঘোষ। দ্বিতীয়বার তিনি সুপ্রিম কোর্টের ওকালতনামা দিয়েছেন, তবে আইনগত জটিলতায় এটি গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন আদালত। RTVর পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর AKM ওয়াহিদুজ্জামানের মায়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন বেঙ্গল মাল্টিমিডিয়া কর্পোরেশন RTV পরিবারের। সময়
মরহুমার জীবনের স্মৃতিচারণ করেন তার পরিবারের সদস্য ও বিশিষ্টজনেরা। আশিকুল আলম জানাচ্ছেন এরই বিস্তারিত। গেল শনিবার ইন্তেকাল করেন আরটিভির পরিচালক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান অ্যাপলের মা মোসাম্মদ আশরাফুন্নেসা নাতেকা। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে আরটিভি পরিবার। দোয়া মুনাজাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু আশরাফুন্নেসা নাতেকার রুহের মাগফিরাত কামনা করে স্মৃতিচারণ করেন। এখনো গুম হয়নি, কিন্তু গুমের চেয়ে আজকে তার সবচেয়ে তার পিতা মাতা মানুষের সবচেয়ে যাদের আমরা পৃথিবী দেখছি সেই পিতা মাতার লাশটা সে দেখতে পায়নি। রাজনৈতিক প্রতিহিংসা যে একটা মানুষকে কত অধিকার থেকে বঞ্চিত করতে পারে তার এই ছোট্ট ছোট্ট নমুনাগুলো হচ্ছে গুম হওয়া, খুন হওয়া, এবং এই আজকের অ্যাপলের অবস্থাটা হচ্ছে মানসিকভাবে তার একবার নিহত হওয়া, তার খুন হওয়া। এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে একজন সন্তানের জীবনে, একমাত্র পুত্র সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন যেন পৃথিবীর সমস্ত মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, বিশেষ করে ওয়াহিদুজ্জামান অ্যাপলের মাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। দোয়া আয়োজনে পরিবার ও সমাজের প্রতি আশরাফুন্নেসা নাতেকার জীবনের ত্যাগ স্বীকারের কথা তুলে ধরেন তার মেয়ে তাহমিনা রহিম ও ভাতিজা খালেকুজ্জামান দীপু। আমার এই চাচি অত্যন্ত ধার্মিক, অত্যন্ত সহনশীলা, অত্যন্ত সাধারণ সিম্পল ভাবে ওনার জীবন পার করেছেন। ওনার ছেলে, একমাত্র ছেলে জনাব AKM ওয়াহিদুজ্জামান অ্যাপল, ওনার বাবার মৃত্যু উনি দেখতে পারেন নাই, ওনার মায়ের মৃত্যু উনি দেশে থেকে দেখতে পারেন নাই। ওনার তরফ থেকেও আমি বলতে চাই যে আপনারা আমার চাচির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওনাকে বেহেশত নসিব করেন। যখন থাকে তখন অনেক সময় হয়তো আমরা গুরুত্ব দিই না, কিন্তু যখন চোখের আড়ালে চলে যায় তখন বোঝা যায় যে মা ছিলেন, মা আছেন, মা ছিলেন, কতটুকু ছিলেন আমাদের জন্য। আমি আরটিভির পরিবারকে অসংখ্য ধন্যবাদ জানাই দোয়া মাহফিলের আয়োজন করার জন্য। দোয়া মাহফিলে আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু সহ বেঙ্গল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। শুক্রবার মুন্সিগঞ্জের শ্রীনগরের নিজ বাড়িতে আশরাফুন্নেসা নাতেকার কুলখানি অনুষ্ঠিত হবে। আল্লাহ প্রত্যেকের রোহা পাকে সওয়াব পৌঁছিয়ে দাও। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। গাজায় নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। বুধবার পাশ হওয়া এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 158 দেশ, বিপক্ষে ভোট দেয় 9টি দেশ। স্থায়ী যুদ্ধবিরতি ছাড়াও প্রস্তাবে বন্দীদের নিঃশর্ত মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে। তবে প্রস্তাবের বিপক্ষে যুক্তরাষ্ট্র সাধারণ পরিষদে জানায়, গাজায় বন্দীদের মুক্ত করার শর্তে যুদ্ধবিরতি হতে পারে, না হলে হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দেবে না। এদিকে গাজায় থেমে নেই নৃশংসতা। গেল 24 ঘন্টায় গাজায় বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে 19 জন নিহত হয়েছে। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।